আজকের এই অনুষ্ঠানে একটা জিনিস সেটা একদম বাস্তব যে শুধুমাত্র পাকিস্তানকে দোষ দিয়ে পাকিস্তানের জঙ্গি সংগঠন এর দিকে টার্গেট করে বা পাকিস্তানি সন্ত্রাসীদের এই ঘটনায় যুক্ত থাকবার কথা বলে আমরা কখনোই কিন্তু নিজেদেরকে সেফ এটা ভাবতে পারি না। কেন পারি না? তার কারণ হচ্ছে এই যে যারা এখানকার যে সমস্ত ইনপুট যারা দিয়ে থাকে জঙ্গিদেরকে, সন্ত্রাসীদের, তাদের অস্ত্র, তাদের মালপত্র, তাদের থাকার জায়গা, তাদের খাবার দাবার, তাদের টাকা পয়সা, এগুলো যারা সাপোর্ট দেয় তারা ভারতে বসে রয়েছে। তাদের কথা ভাবতে হবে এবং তাদের বিরুদ্ধেও সেম একই রকম অপারেশন চালাতে হবে। আজকে এতদিন পর ভারতীয় সেনা কিন্তু সেটা বুঝেছে। আমি কেন এতদিন পর কথাটা বলছি, তার কারণ এর আগে কিন্তু এইভাবে যারা গ্রাউন্ড হ্যান্ডেলার তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়নি, যেটা আমরা রিসেন্ট টাইম দেখতে পাচ্ছি। তার কারণ কাশ্মীরের একাধিক জায়গায়, সেটা কুলগাঁও হতে পারে, অনন্তনাগ হতে পারে, আনন্দপুরা হতে পারে, পেহেলগাঁও হতে পারে, এই সমস্ত জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে যারা এখানকার যে সমস্ত ইনপুট যারা শেয়ার করত তাদেরকে খুঁজে খুঁজে মারা হচ্ছে, তাদের বাড়িতে ঢুকে ঢুকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে, ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, পদক্ষেপ নিচ্ছে ভারতীয় সেনা। তো এবার সেই ছবিও আপনাদেরকে দেখাবো, কিন্তু তার আগে আজকের এই অনুষ্ঠানে প্রথম শুরু করব যে অপারেশনালি রেডি যে বার্তা দিয়ে ভারতীয় সেনাবাহিনী এবং নেভি থেকে, ইন্ডিয়ান নেভির থেকে যে ভিডিও সামনে এসছে সেই ভিডিও আপনাদেরকে দেখাবো। প্রথম আগে দেখে নিই কীভাবে ভারতীয় সেনা এবং বিমান বাহিনী তারা নিজেদেরকে প্রস্তুত করেছে। কয়েকদিনের মহড়া, অর্থাৎ 72 ঘন্টার একটা মহড়া, এবং তারপর তারা নিজেদেরকে প্রস্তুত বলছে। তারা সেই প্রস্তুত বার্তা মানুষকে দিচ্ছে সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে এবং টিভির মাধ্যমে। দেখুন। একই সঙ্গে আপনাদেরকে দেখাবো যে নৌবাহিনীর তরফেও কিন্তু তাদের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে যে নৌসেনাও প্রস্তুত রয়েছে। দেখুন, দেখতেই পাচ্ছেন, মিশন রেডি, এনি টাইম, এনিওয়্যার, এনি হাউ, পরিষ্কার বার্তা এখান থেকে দেওয়া রয়েছে। কিন্তু তার উপরে বলা হচ্ছে পাওয়ার ইন ইউনিটি, প্রেজেন্স উইথ পারপাস। নিচে লেখা মিশন রেডি, এনি টাইম, এনিওয়্যার, এনি হাউ। এই যা ছবি আমরা দেখালাম আপনাদের, এই ছবি কোনো ফিল্মের ছবি নয়, ভারতীয় সেনাবাহিনী এবং নেভির তরফে পোস্ট করার ছবি আমরা দেখালাম। তবুও বলি যে যুদ্ধ কিন্তু সব কিছুর সলিউশন নয়, কিন্তু এমন পরিস্থিতি তৈরি হয় যেই পরিস্থিতিতে উপযুক্ত জবাব দেওয়ার প্রয়োজন আছে। আমি চলে আসবো যারা আজকের আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন, পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন আজিজুল বিশ্বাস অধ্যাপক, স্বাগত জানাই আজিজুল দাকে। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ বিশ্লেষক দেবাশিস নন্দী, স্বাগত জানাই দেবাশিস দাকে অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে রয়েছেন বিজেপির মুখপাত্র মণিকাঞ্চন পাল, মণিদাকেও স্বাগত জানাই। তাপস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, অবসরপ্রাপ্ত সেনাকর্তা, তাপসদাকেও স্বাগত জানাই। আমি তাপসদাকে দিয়ে শুরু করব। তাপসদা, এই যে পোস্টগুলো করা হলো নেভি এবং ইন্ডিয়ান আর্মির তরফে, আপনার প্রতিক্রিয়া বলুন যে এরকম ধরনের পোস্ট বা এই যে কয়েকদিন ধরে আমরা দেখলাম যে প্রস্তুতি নিলেন ভারতীয় সেনারা থর মরুভূমিতে কাজে লাগিয়ে, বা জলেও আমরা দেখতে পেলাম যে খানিকটা মহড়া, মিসাইল পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ,
এই ধরনের পরিস্থিতি, এবং আমি যদি একটু পুরনো 2-4 দিন আগে যদি ফিরে যাই তাহলে দেখব যে একটা সর্বদল বৈঠক হয়েছে দিল্লিতে। আমরা দেখেছি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন অমিত শাহ এবং দেশের বিদেশমন্ত্রী, এবং আরেকটা জায়গাও খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে বিভিন্ন বিদেশের যারা গুরুত্বপূর্ণ ডেলিগেটস রয়েছেন এখানকার, তাদের সঙ্গেও কথা বলা হয়েছে। ঠিক এরকম পরিস্থিতিতে আমরা যোগ্য জবাব দেওয়ার ক্ষেত্রে এখন কি শুধু যুদ্ধের দিন মানে ঘোষণা করার অপেক্ষা, নাকি অ্যাকশনটা যুদ্ধ হিসেবে নয়, হয়তো বা অন্য কোনোভাবে হতে পারে? ভারতীয় সেনাবাহিনী মানে আর্মি, নেভি এবং এয়ারফোর্স, এরা জলে, স্থলে, অন্তরিক্ষে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় 24 থেকে 48 ঘন্টার মধ্যে যে কোনো অপারেশন চালানোর জন্য প্রস্তুত থাকে। এই প্রস্তুতিটা বাই ভার্চু অফ ট্রেনিং সারা বছর এটা চলতে থাকে, যাতে যদি সিচুয়েশন যদি সেরকম হয় যাতে কুইকলি রিয়্যাক্ট করা যায়। এবং এই যে আজকে যে পোস্টগুলো এরা করেছে, এই পোস্টগুলো আর কিছুই না, দেশবাসীকে জানানোর জন্যে যে আমরা প্রস্তুত। এখন যুদ্ধ হবে কি না হবে সেই ডিসিশনটা তো সেনাবাহিনীর কর্তারা নেবেন না। আমাদের গণতান্ত্রিক দেশ, আমাদের যারা সরকার আছেন, সরকারি যারা দায়িত্বপূর্ণ জায়গায় আছেন, তারা ডিসিশন নেবেন যে আমরা কি কোনো প্রিসিশন স্ট্রাইকে যাব না অল আউট ওয়ারের মধ্যে যাব। কিন্তু এই দুটো সিচুয়েশনেই কিন্তু ভারতবর্ষের আর্মি, নেভি এবং এয়ারফোর্স তৈরি আছে যে কোনো সময় যে কোনো জায়গায় তাদের যদি স্ট্রাইক করতে বলা হয় তারা নিজেরা কিন্তু বেছে নেবে। সেই সুযোগটা তাদের যেন দেওয়া হয় যে তারা কোথায় হিট করবে, কখন হিট করবে, কিভাবে হিট করবে, একদম প্রিসিশন এটা তার ওয়াইজ হিট করা নাকি অল আউট যুদ্ধে যাওয়া। আমি তাপসদাকে সিনারিও আপনি সবটাই জানেন যে যা হয়েছে পেহেলগাঁওতে, বা যেভাবে ক্রমাগত একটা উত্তপ্ত পরিস্থিতি, সেনা অপারেশন চলছে। এটা আমাদের ভাবলে ভুল হবে যে সেনারা একেবারে হাত গুটিয়ে বসে রয়েছে, শুধুমাত্র যুদ্ধের জন্য অপেক্ষা করছে, তা নয়। পুরো কাশ্মীর জুড়ে বিভিন্ন জায়গায়, আমি বলছিলাম কিছুক্ষণ আগে, অনন্তনাগ, অনন্তপুরা, বন্দিপুরা, আপনার এদিকে পুলওয়ামার কিছুটা অংশে, কুলগাঁওয়ের কিছুটা অংশে, এই সমস্ত জায়গায় সেনা অপারেশন চলছে, তার ছবিগুলো আমরা পাচ্ছি। যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কিভাবে জবাব দেওয়াটা উচিত বলে আমি জাস্ট আপনার অভিজ্ঞতা থেকে শেয়ার করে আমি জানতে চাইব যে ঠিক এই ধরনের পরিস্থিতি হলে রিয়েল ফিল্ডে কি করা উচিত অ্যাকচুয়ালি। যেটা করা উচিত, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যেটা করা উচিত সেটা হচ্ছে পাকিস্তানকে এমন একটা শিক্ষা দেওয়া উচিত যাতে তাদের মানে এই কোমর ভেঙে যায়। সেটা করার একটা উপায় হচ্ছে পিওকের মধ্যে যত, আমি দেখছিলাম যে 42-43টা ওদের লঞ্চ প্যাড আছে যেখান থেকে ওরা টেররিস্টদের লঞ্চ করে। ওদের যে ট্রেনিং ক্যাম্পগুলো আছে, এটা বালাকোটের সময় প্রায় 300-350 মতো টেররিস্ট ওখানে মারা গিয়েছিল। এই যতগুলো ট্রেনিং ক্যাম্প আছে, যতগুলো লঞ্চ প্যাড আছে, সবগুলোকে এক অপারেশনে একসঙ্গে শেষ করতে হবে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এমনিতেই আমরা জানি যে পাকিস্তান অলরেডি একটা বিচ্ছিরি অবস্থার মধ্যে আছে বিকজ অফ বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া। পাকিস্তান আর্মি যদি ওই দিকে ডাইভার্ট হয় বা ডাইভার্টেড হয়, তাহলে আমাদের পক্ষে কিন্তু পিওকে আবার এই কথাটা বলছি, এটা একটা পলিটিক্যাল ডিসিশন হবে, আমরা আদৌ পিওকে রিক্যাপচার এই জন্য বলছি যে মানে আবার পুনর্দখল আমরা করব কি করব না। কিন্তু যে কোনো ব্যাপারে ভারতীয় সেনা, সে আর্মি, নেভি বা এয়ারফোর্স, আই থিঙ্ক উই শুড গো ইন ফর অল আউট অফেন্সিভ নাও, যাতে পাকিস্তানের কোমরটা ভেঙে দেওয়া যায়। বেশ তাপসদা, আমি আপনার কাছে আসবো। আপনি বলছেন এখন অল আউট ইমপ্লিমেন্টেশন করা দরকার এবং পাকিস্তানের কোমর ভেঙে দেওয়া দরকার। প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলেছিলেন যে সন্ত্রাসবাদের কোমর ভেঙে দেব, মাটিতে মিশিয়ে দেব। চট করে একবার বিহারের জনসভা থেকে যে বক্তব্য আমি ছোট্ট করে আপনাদেরকে শোনাবো, আমি শুনিয়ে তারপর দেবাশিসদার কাছে যাব, শুনবো। कन्याकुमारी तक हमारा दुख एक जैसा है।
हमारा आक्रोश एक जैसा है। ये हमला सिर्फ निहत्थे पर्यटकों पर नहीं हुआ है, देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है, उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। सजा मिलकर के रहेगी। आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। 140 करोड़ এই যে আতঙ্কবাদীদের মাটিতে মিশিয়ে ফেলতে হবে তার একটা পদক্ষেপ আমরা দুটো স্টেপ দেখাতে পারি। প্রথমে আমি রিকোয়েস্ট করব যে আমরা এই ছবিগুলো কয়েকদিন ধরে পাচ্ছি, মাটিতে মিশিয়ে দেওয়ার কাজটা কিভাবে হচ্ছে সেটা আদিল আহমেদের অনন্তনাগের বাড়ি হোক, জাকির আহমেদ গনির কুলগাঁওয়ের বাড়ি হোক, অথবা শাহিদ আহমেদ কুট্টাই, প্রত্যেকে লস্করের সঙ্গে রিলেট করে। তার বাড়ি আমরা দেখতে এক পরপর আমি দেখাবো ছবিগুলো যেগুলো আমাদের কাছে। আসিফ শেখ ত্রাল পুলওয়ামাতে, তার বাড়ি দেখুন। এই যে মাটিতে মেশানোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এটা এখন এই মুহূর্তে স্ক্রিনে আমরা জাকির আহমেদের বাড়ি দেখাচ্ছি। দেবাশিস দা, আপনিও দেখতে পাচ্ছেন মাটিতে মেলানোর কাজ শুরু হয়ে গেছে অলরেডি। এই যে ছবি আমরা দেখছি আহমেদ কুট্টি, এই কুট্টাই হচ্ছে লস্করের একজন প্রথম শ্রেণীর নেতা, প্রথম সারির একজন লিডার, কমান্ডার। তো তার বাড়ি এইভাবে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। রাতের বেলা আইডি বিস্ফোরণ ছবি দেখছেন। এ হচ্ছে আসিফ শেখ ত্রাল এর ছবি দেখাচ্ছে আপনাদের পুলওয়ামা এলাকায়। এরপর হচ্ছে আদিল আহমেদের বাড়ি, যেটা একেবারে প্রথম এই ছবিটা আমাদের কাছে এসেছিল, অনন্তনাগের ছবি আপনাদেরকে দেখাচ্ছি এখন এই মুহূর্তে। এদের প্রত্যেকের বাড়ি ভেঙে চুরে তছনছ করে দিয়েছে ভারতীয় সেনা। এবং এই যে এই ছবিগুলো হচ্ছে সামনে। দ্বিতীয়ত যেটা পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা হচ্ছে, দেবাশিসদার কাছে আসে, সেটা হচ্ছে সিন্ধুর জলকে নিয়ন্ত্রণ করা, ধীরে ধীরে কমিয়ে ফেলা। খুব ক্রুশিয়াল, কারণ আমরা এরপরে পাকিস্তানের তরফ থেকে একাধিক রিয়াকশন পাচ্ছি, একাধিক। আমার কথা দেবাশিসদা, এই যে মাটিতে মিশিয়ে ফেলার কাজটা দুভাবে হয়। একটা হচ্ছে উনি বললেন অল আউট অ্যাটাক, আর একটা হচ্ছে ডিপ্লোম্যাটিক অ্যাটাক। আমি আপনার থেকে এই বিস্তার এই জায়গাটা একটু জানতে চাইবো যে সিন্ধুর জল বন্ধের ফলে কতটা ক্ষতি হতে পারে। কারণ আমি এই মুহূর্তে শাহবাজ শরীফের বক্তব্য আপনাকে আমি শোনাতে পারি, তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আমি এক্ষুনি শোনাবো যে পিপিপি নেতা বিলওয়াল ভুট্টো জারদারি একটা বক্তব্য খুব সোশ্যাল মিডিয়া ভাইরাল আমি শুনছিলাম। জাস্ট শুনি, আমি দেবাশিসদার কাছে যাব। কি বলছে বিলওয়াল, শুনুন। मोदी ने और उनकी हुकूमत ने ऐलान किया कि अब वो ये मुआहिदा नहीं मानते, और मैं सखर में इसी सिंधु दरिया के साथ खड़े होके भारत को कहना चाहूंगा कि सिंधु हमारा है और सिंधु हमारा रहेगा। या इस दरिया से हमारा पानी बहेगा या उनका खून बहेगा। দেবাশিস, ইস দরিয়া মে পানি বহেগা ইয়া উনকা খুন বহেগা, এই হচ্ছে একজন পাকিস্তানের রাজনৈতিক নেতার বক্তব্য। হ্যাঁ, উনি স্বভাবতই পাকিস্তানের যে পলিটিক্যাল কালচার, সেই কালচারের ঊর্ধ্বে উঠতে পারেননি। অর্থাৎ পাকিস্তানের নেতৃবর্গ এই ধরনের বার্তা দিয়ে বা বক্তব্য দিয়ে পাকিস্তানের জনগণকে উদ্বুদ্ধ করেন, কারণ তাদের টিকে থাকার জন্য এই ধরনের বক্তব্য প্রয়োজন ওখানে রাজনৈতিক অস্তিত্ব বজায় রাখার জন্য। দ্বিতীয়ত হচ্ছে এই যে সিন্ধু নদ থেকে শুরু করে রুটলেজ, রাভি, আরও ঝিলম, এই বিভিন্ন নদী, উপনদী ভারতের উপর চীনের অংশ বা তিব্বত অংশ থেকে প্রবাহিত হয়ে ভারতের মধ্য দিয়ে পাকিস্তানে গিয়েছে। পাকিস্তানের এন্টায়ার ইরিগেশন সিস্টেম এবং পানীয় জলের এবং ইন্ডাস্ট্রিয়াল যে ওয়াটার পুরো এর উপর ডিপেন্ড করে। আমরা ইন্দাস ওয়াটার ট্রিটির কথা জানি, আর্লি 60s হয়েছিল, সেটা নিয়ে পুনর্নবীকরণ নিয়ে দীর্ঘ বিতর্ক চলছিল। এবং আমরা জানি যে সিন্ধুর জল যদি অতিমাত্রায় যায় পাকিস্তানে বন্যা হয়, যদি না যায় সেটা ইরিগেশন নষ্ট হয়। এবং
আমরা যদি এটাও দেখি যে ভারত বারবার ব্রহ্মপুত্রের যে উৎসস্থল চায়না, সেখানে বারবার ভারত বলেছে যে এত জল ছেড়ো না বন্যার, কিন্তু চায়না মানে না। হয়তো ভারত যদি বন্ধ করে, ভারতকে কিছুই করতে পারবে না, হয়তো চায়নাকে কিছু করতে পারছে না। বিতর্ক হবে আন্তর্জাতিক ক্ষেত্রে, হয়তো ভারতকে চাপে রাখতে পারে বা কিছু করতে, ভারতও যুক্তি দেবে, অর্থাৎ এটা সমাধান হবে না। দ্বিতীয়ত হচ্ছে পাকিস্তানের যে ইকোনমি এই মুহূর্তে অ্যাগ্রো বেসড ইকোনমি, পাকিস্তান কিন্তু ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড কান্ট্রি। ফলে এই এগ্রিকালচার আমরা দেখেছি লাস্ট ফ্লাড হয়েছিল পাকিস্তানে, এবং দায়ী করে থাকি ইন্ডিয়া থেকে নাকি অতিরিক্ত জল ছাড়া হয়েছে, সেখানে কিন্তু বিপর্যস্ত হয়েছে পাকিস্তান। অর্থাৎ সাধারণ পাকিস্তানের মানুষ যখন দেখবে যে ইরিগেশন সিস্টেম বিপর্যস্ত এবং তারা না খেতে পেয়ে রয়েছে, তখন তারাই চাপ সৃষ্টি করে সরকারকে, জনবিদ্রোহ হবে। ইতিমধ্যে বেকারত্ব, হাঙ্গার এবং পাকিস্তানের যে মূল সমস্যা সেটা হচ্ছে পাকিস্তানের মানবিক নিরাপত্তা। প্রতি বছর পাকিস্তানের সন্ত্রাসবাদী হামলায় যে প্রচুর লোক মারা যায়, শুধু তাই নয়, না খেতে পেয়েও প্রচুর লোক মারা যায়। এবং পাকিস্তান একটি ডিফল্টার স্টেট আমরা জানি, এবং ফলে তো পাকিস্তানের অনেক সমস্যা, সামাজিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, সেগুলোকে কিন্তু অ্যাড্রেস করতে পারছে না। ফলত দীর্ঘদিন ধরে পাকিস্তানের বুদ্ধিজীবীদের সাথে কথা বলে, যারা সন্ত্রাসবাদকে সমর্থন করেন, এরকম বুদ্ধিজীবীও আছে, সবাই খারাপ পাকিস্তানে, এটা মানার কোনো কারণ নেই, কিন্তু তারাও কিন্তু পাকিস্তানি সরকারের বিরুদ্ধে সরব। এবং অনেক পাকিস্তানি বুদ্ধিজীবীদের সাথে এটাও মনে হয়েছে আলোচনা করে, তারা বলছেন যে আমরা এই 10% এই যে সামরিক বাহিনী, প্রো-ওয়াহাবি এবং ISI, এদেরকে মানি না। এবং এরকম আছে যে আমরা পাকিস্তান নাগরিক, পাকিস্তানে ভোট দেই না, কারণ এখানে গণতন্ত্র বলে কিছু নেই, এবং তারা শেমফুল ওই দেশের নাগরিক হওয়ার জন্য। ফলে পাকিস্তানকে যদি সরকারকে টিকে থাকতে হয়, তাহলে কিন্তু শুধু ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বা আক্রমণ করা বা ভারতকে হুমকি দেওয়া, এতে করে দীর্ঘদিন ধরে চলতে পারে না। মূল সমস্যা থেকে কিন্তু দূরে সরে গেছে পাকিস্তান। ফলে একটা ফেল স্টেট, সেই দেশের নাগরিকদের মৌলিক যে চাহিদা, সেই চাহিদার সাথে যুদ্ধনীতি বা মানে সামরিক খাতে যে ব্যয় বরাদ্দ বা বাজেট, তার সাথে কোনো সামঞ্জস্য নেই। ফলে সাধারণ পাকিস্তানের মানুষের যে কতগুলো দাবি রয়েছে, তার সাথে পাকিস্তানের মূল যে সমস্যা সেটা হচ্ছে যে বালুচিস্তান মুভমেন্ট, সেখানে কিন্তু উন্নয়নজনিত কারণে মূল সমস্যা, এবং মানে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার মুভমেন্ট যেটা। যখন আপনি বালুচিস্তান প্রসঙ্গ তুললেন, আমার এই প্রশ্নটা করতে ইচ্ছেই করছে যে বালুচিস্তান কয়েকদিন ধরে কিন্তু স্বাধীনতার দাবি করছে, দীর্ঘ সময় ধরে কারেন্ট না থাকবার জন্য হাতে টর্চ নিয়ে তার রাস্তায় নেমে এসছে। দ্বিতীয়ত আরেকটা যেটা তাপসদা বলছিলেন যে POK কে অ্যাটাক করা, স্ট্র্যাটেজিক্যালি যদি আমি দেখি, তাহলে কি এটা রাইট টাইম? খুব ভালো প্রশ্ন করেছে। প্রথম বালুচিস্তান নিয়ে বলি, আমি বালুচিস্তান নিয়ে ঘটনাক্রমে একটা প্রজেক্ট পেয়েছি, DUC প্রজেক্ট 2014 সালে আমি করেছিলাম, বালুচিস্তান মুভমেন্ট ইন পাকিস্তানে কোয়েশ্চন ফর অটোনমি। ফলে আমার পড়াশোনা অল্প বিস্তর রয়েছে। ওকে। এবং আন্ডারস্ট্যান্ডিং পাকিস্তান বলে আমার একটা বই বেরিয়েছিল, এবং আমেরিকার বারোটা ইউনিভার্সিটি লাইব্রেরিতে আছে, 2017-তে বেরিয়েছিল। বলে আমি পাকিস্তান নিয়ে মোটামুটি গবেষণাটা করি। সেটা হচ্ছে বালুচিস্তান হচ্ছে লার্জেস্ট প্রভিন্স, 43% টোটাল পাকিস্তানের টেরিটরি হচ্ছে বালুচিস্তান, সবচেয়ে অনুন্নত একটি রাজ্য, যেখানে খাদ্য সংকট তো রয়েছে, পাশাপাশি সেখানে গদর পোর্ট হয়েছে, সেখানে কিন্তু বালুচদের কাজ দেওয়া হয়নি, পাঞ্জাবি, সিন্ধি এদের দেওয়া হয়েছে। উপরন্তু আফগান শরণার্থীদের একটা বড় অংশ বালুচিস্তানে থাকে, এবং ট্রাইবাল স্টেট কিন্তু বুকটি, জামালি, বেঙ্গল, এরকম প্রচুর ট্রাইবাল গোষ্ঠী আছে, 70টি, এবং স্ক্যাটারলি বসবাস করে। এবং তারা কিন্তু ভারতের অন্তর্ভুক্ত হতে ছিল স্বাধীনতার সময়, কালার স্টেট ছিল স্বাধীনতার আগে, দেশীয় স্বাধীন রাজ্য ছিল, তারা কিন্তু পাকিস্তান অন্তর্ভুক্ত হতে চায় না। এখনো যদি গণভোট হয়, তারা বলে ভারতের অন্তর্ভুক্ত হতে চায়, বা তারা নিজেরা মিলে মানে ইরানের যে অংশে বালুচরা থাকে, বা মানে আফগানিস্তানের যে অংশে বালুচরা থাকে, এবং পাকিস্তানের বালুচরা বৃহত্তর বালুচ স্টেট গঠন করতে চায়। এবং দ্বিতীয়ত আসি আপনার উত্তরে, সেটা হচ্ছে পাকিস্তানে যে মূল সমস্যা, সেই সমস্যাটা যদি আমরা তাকাই, তাহলে দেখব যে পাকিস্তানে এই মুহূর্তে পাকিস্তানের নাগরিকরা যেটা চাইছে, তারা চাইছে যে অনেক হয়েছে, যুদ্ধের কথা, অস্ত্র কেনা হয়েছে এবং আর্থিক দুরবস্থা হয়েছে পাকিস্তানে, কিন্তু এখনও সিস্টেমেটিক্যালি সেখানে কিন্তু মানে ফিউডাল সিস্টেম রয়েছে এখনও, এবং বন্ডেজ লেবার আছে পাকিস্তানে এখনও, বিশেষ করে বালুচিস্তান এবং পাঞ্জাবের বিভিন্ন ফার্মে পাকিস্তানি 20,000 টাকা থেকে 80,000 টাকা পর্যন্ত তাদের কেনা বেচা হয়, বন্ডেজ লেবার আছে, এবং ফিউডাল সিস্টেম পাকিস্তান অফিসিয়ালি রয়েছে। এবং পাকিস্তানের যদি ইকোনমিটা বুঝতে চায় কেন পাকিস্তানের গণতন্ত্র ফ্লারিশন, আমি 1 মিনিট সময় দিন প্লিজ, সেটা হচ্ছে রুরাল এলিট পাকিস্তানে যারা আছে, জমিনদার, সেই ফ্যামিলি থেকে কি তৈরি হয়, মিলিটারি এলিটটা তৈরি হয়, পলিটিক্যাল এলিটটা তৈরি হয়, এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা হয়েছে তৈরি হয়। ফলে ওই ফ্যামিলি থেকে যারা মিলিটারি যে বড় বড় অফিসার, আমেরিকা, ইংল্যান্ড, বিভিন্ন জায়গায় তাদের মিলিটারি কলেজগুলো পড়ানো হয়, ফিরে এসে তারাই বড় বড় পোস্ট হোল্ড করে। ফলে একটা ফ্যামিলি থেকে মিলিটারি এলিট, পলিটিক্যাল এলিট এবং
ব্যুরোক্র্যাট বড় বড় ওখানে তৈরি হয়, ফলে এরকম একটা সিস্টেম তারা কিন্তু সাধারণ জনগণের স্বার্থটা কখনোই চায় না পারিশ্রমিক, Relate ফলে করতে পারবে না হয়তো। একদম ফলে দুটো ক্লাস, হ্যাপস আর মিডল ক্লাস নেই। যেহেতু মিডল ক্লাস নেই সেহেতু উপযুক্ত গণতান্ত্রিক আন্দোলন কিন্তু পাকিস্তানে হয় না, কখনো সম্ভব নয়। যেই মুহূর্তে হবে সেই মুহূর্তে পাকিস্তানে পরিবর্তন হবে এই ধরনের মিথ্যাবাদী এই নেতৃবর্গ এবং আইএসআই এবং সামরিক বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ ধুমায়িত হবে। আপনার এই ছোট্ট বক্তব্যের সময়ও কম, এর মধ্যে অনেকটা স্পষ্ট হলো, কিন্তু এই যে সন্ত্রাসবাদীদের জন্ম যে আতুর ঘর বলা হচ্ছে পাকিস্তান, বা পাকিস্তান থেকে তৈরি হচ্ছে, মানে ইভেন এই পেহেলগাঁওয়ের কেসটা স্টাডি করতে গিয়ে দেখা যাচ্ছে এই যে আদিল বলে একজন, সে 18 সালে ভারতবর্ষ ছেড়ে যায়, লিগালি সে আটারি ওয়াগা বর্ডার দিয়ে পাকিস্তানে যায়, এরপর সে সম্পূর্ণ বাড়ির কাছে অ্যালুপ, তার কোনো খোঁজ খবর নেই, তার লোক হয়তো বাড়ি ওখানে তার মিসিং ডায়েরি করে। এরপর এই ছেলেটি 2023-এ বা 24-এ আবার ভারতবর্ষে ফিরে আসে, মাঝখানে তার কোনো খোঁজ ছিল না, যদিও বাড়ির লোক বলছে বাড়িতে ফেরেনি, অনেক সূত্র বলছে বাড়িতে ফিরেছে। এ নাকি এই পেহেলগাঁও হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, এবং এ নাকি এই ব্লাস্ট ফায়ারের সঙ্গে এও যুক্ত রয়েছে, বা যে 4 জঙ্গির ছবি এসছে তার মধ্যে সে রয়েছে। আমার কথা এই যে জঙ্গিবাদকে মদত দেওয়া, সেটা কি শুধু হিন্দুস্তানের শত্রুতা করবার জন্য, নাকি দেয়ার মাস্ট বি সাম আদার রিজন যার ফলে এটা করছে? আমি আজিজুল্লাহর কাছে পরে আসছি। যেটা আমাকে যে এই ছবিটা আমাকে খুব আমার খুব আতঙ্কিত মনে হয়েছে মানসিকতা থেকে। আপনি দেখুন, একটা ছবি আপনাদেরকে দেখাই, খুব ভালোভাবে দেখুন। আগে ছবিটা একবার একটু ফুল স্ক্রিন দেখাবো, যে লন্ডনে পাক হাই কমিশনের ছবি, হাই কমিশনের ছবি দেখুন, ফুল স্ক্রিন দেখাই, সবার পক্ষে বুঝতে সুবিধা হবে। দেখুন, এই হচ্ছে লন্ডনে অবস্থিত পাক হাই কমিশন, এবং সেখানে দেখুন অভিনন্দন বর্তমান, বুঝতেই পাচ্ছেন। এবার এটুকু এই হচ্ছে বিক্ষোভ। এই প্রথম ঘটনাটা একটু বলে দিই, পাক হাই কমিশনের সামনে প্রথম হচ্ছে বিক্ষোভ দেখাচ্ছিলেন বেশ কিছু ভারতীয়, কারণ এই পেহেলগাঁওয়ের হত্যাকাণ্ডের পর। এরপরে দেখুন শুধু এই যে রুচি, কিছুক্ষণ আগে বিলওয়ালের বক্তব্য শোনালাম, এবার দেখুন একজন কর্নেল, তিনি ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছেন। কোথায় দাঁড়িয়ে রয়েছেন? ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছেন, পাক হাই কমিশনের ব্যালকনিতে দাঁড়িয়ে। নিচে যারা যারা আন্দোলন করছিলেন, বিক্ষোভ দেখাচ্ছিলেন, এবার দেখুন কি দেখাচ্ছেন। অভিনন্দনের ছবিটা দেখে উনি গলা কাটার হুমকি দিচ্ছেন। আই রিপিট এগেইন দিস পিকচার, সেম পিকচার। দেখুন এই যে অভিনন্দন বর্তমানের ছবি, যাকে 48 ঘন্টা আটকে রাখতে পারেনি, বড় বড় কথা। এবার দেখুন এই যে গলা কেটে দেওয়ার হুমকি, চিন্তা করতে পারেন? ক্যান ইউ ইমাজিন? আবার একবার রিপিট করে দেখুন, গলা কাটলো, আঙুল দিয়ে দেখাচ্ছে নিচের লোকেদেরকে। দেখুন এই যে নিচের লোক, ভাবুন একবার কোথায় এরা কোথায় ডেপ্লয়েড রয়েছে? একটা ইউরোপিয়ান কান্ট্রিতে হাই কমিশনে একজন কর্নেল, ইনি পাকিস্তানি কর্নেল, সেনাবাহিনীতে ছিলেন দায়িত্বপ্রাপ্ত। কি দেখাচ্ছে আরেকবার দেখুন, এই দেখুন গলা কাটা হচ্ছে, নিচের লোককে দেখাচ্ছে। কতটা অ্যাগ্রেসিভ। মনিরা, আপনার কাছে যাব, এখন সবাই চাইছে একটা প্রপার রিটালিয়েশন। এমনকি টেকনিক্যাল জায়গা থেকে দেখতে গেলে তাপসবাবুর মতো বহু সেনাকর্তার সঙ্গে কথা বলেছি, তারা বলেছে অবশ্যই অল আউট অ্যাকশনে যাওয়া উচিত। এখানে কোনো রকম মার্সি, কোনো রকম কম্প্রোমাইজ, কোনো রকম ওয়েট অ্যান্ড সি দেখাই উচিত নয়। দেখুন, রাজনৈতিক তর্কে না গিয়ে যেটা একটা এক্সাম্পল দিই, যে 26/11 যখন আমাদের এখানে মুম্বাই অ্যাটাক হয়েছিল, তার 9 মাস পরে আমরা পাকিস্তানের সাথে সমঝোতা করেছিলাম, একটা শান্তি চুক্তি হয়েছিল, এবং তখন আমরা বলেছিলাম যে উগ্রপন্থার সাথে আর আমাদের শান্তি প্রক্রিয়া পাকিস্তান ভারতে এটা যেন মিক্সচার না হয়, এটা আমাদের স্ট্যান্ড ছিল। তখন আমরা আশা করতাম না যে এরকম উগ্রপন্থী অ্যাটাক হলে তার রিটালিয়েশন হবে, তার প্রতিশোধ হবে, সোজা কথা, এটা আমরা আশা করতাম না। কিন্তু নতুন সরকার, নতুন চিন্তাধারা আসার পর আমরা এটা সার্জিক্যাল স্ট্রাইক হোক বা যেগুলো হয়েছে সেগুলোর পরে কিন্তু আমরা এখন রিটালিয়েশন শুধু রাজনৈতিক বা আর্মিরা চাইছে না, সারা ভারতবর্ষ কিন্তু আজকে এক সুরে কথা বলছে এর প্রতিশোধ চাই। অর্থাৎ একটা পরিবর্তন হয়েছে, এবং এই আপামর ভারতবাসী, সাধারণ মানুষ নয়, প্রধানমন্ত্রী নিজে বলছেন কোমর ভেঙে দেবেন, মাটিতে মিশিয়ে দেবেন। হ্যাঁ, এবং এটা তো প্রধানমন্ত্রী বলতেনই না, সাধারণ মানুষ আশা করতো না যে এর কোনো প্রতিবাদ হবে। আমরা 26/11 দেখেছি, তারপরে শান্তি প্রক্রিয়া চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে পাকিস্তানও বুঝতে পারছে যে আমরা যেটা করেছি সহজে ছেড়ে দেবে না, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, কিন্তু আমি যেটা এখানে বলতে চাই যে আজকে পাকিস্তান এতটা সাহস পাচ্ছে এই কারণে, তারা জানে তাদের কিছু লোক কিন্তু ভারতবর্ষে আছে, তাদেরকে সাপোর্ট করে এরকম কিছু লোক কিন্তু ভারতবর্ষে আছে।
যদি আমরা 47-45 মানে 40 থেকে 47 স্বাধীনতার আগের কথাটা ভাবি, তখন কিন্তু মুসলিম লীগ, এই পশ্চিমবাংলার কথাই বলছি, পশ্চিমবাংলায় 1945-এ যে ইলেকশন হয়েছে সেই ইলেকশনে 102টার মধ্যে কংগ্রেস পেয়েছে 57টা সিট। একটাও মুসলিম মেজরিটি এরিয়ায় কংগ্রেস জেতেনি। আমরা তো তখন ছিলাম না সাম্প্রদায়িক দল, হিন্দু মহাসের ছিল সাম্প্রদায়িক দল বলে সবাই, কংগ্রেস তো সাম্প্রদায়িক দল ছিল না, কিন্তু কংগ্রেসও জেতেনি। একটাও মুসলিম মেজরিটি এরিয়ায় কিন্তু কংগ্রেস জেতেনি, সব মুসলিমরা একসাথে ভোট দিয়েছিল। মুম্বাইয়ের 95% মুসলিম পাকিস্তানের হয়ে ভোট দিয়েছিল। স্বাধীন হলো দেশ, ভাগ হলো, কোটি কোটি হিন্দুকে কতল করা হলো, কিন্তু এই 95% মুসলিম কি ওখানে চলে গেছে? যায়নি তো, তারা তো এখানে রয়েছে, তারাই পাকিস্তানের শত্রু। মোদিজি আমরা যেটা এখন করতে চাইছি যে আমার ভারতবর্ষে যে শত্রুগুলো আছে পাকিস্তানের হয়ে, আসল যে এনিমি, সেই ঘরের শত্রুকে আগে নিধন করতে হবে। সবাইকেই বললেন মানে 90 না আমি বলছি সবাই মুসলিমই। এক মিনিট বললেন যে মানে আমি বলছি কারণ বলছি আজকে কাশ্মীরে যেটা হলো পাকিস্তান মনস্ক আর কি। হ্যাঁ, পাকিস্তান মনস্ক সবাইকে পাকিস্তান মনস্ক, কিছু পরিবর্তন তো হয়েছে, স্বাভাবিক হওয়াটাই স্বাভাবিক। এইবার সেই জায়গায় দাঁড়িয়ে আপনি আজ থেকে 19-এ যখন 370 ধারা সরলো, তার আগেও আমরা দেখেছি এই পাকিস্তানে আর্মিদের বেঁধে নেওয়া যেত, সাধারণ কাশ্মীরিরা দাঁড়িয়ে দেখতো। এই কাশ্মীরে দেখেছি যে আর্মিদের পাথর ছুটতো, তারা কোথায় গেল? 5 বছরে সব ভ্যানিশ হয়ে গেল। ভ্যানিশ তো হয়নি, এই লোকগুলো তো এখানে রয়েছে। এই জন্য এই যে ছবিটা দেখালেন না, এরম কেটে দেবো, এরাই তাদের শক্তি হয়ে যাচ্ছে। আজকে কাশ্মীরে যখন টেরোরিস্টরা এলো, সব কিছু বিরোধীদের সব কথা আইবির ফল্ট আছে, থাকা উচিত ছিল, হয়নি। ফল্ট হবে বলেই তো ব্যবস্থা, ওই একটা ফল্টেই তো অনেক কিছু হয়ে যায়, হচ্ছে। কিন্তু তারপরেও টেরোরিস্টরা কেন একজনও কাশ্মীরিকে মারল না? একজনও কাশ্মীরিকে কেন? তারা তো অস্ত্র নিয়ে ঢুকেছে, ঢোকার সময় তো আরও 100টা কাশ্মীরি মেরে ঢুকতে পারতো জায়গাটায়, মারেনি। কোনো কাশ্মীরির যে জায়গায় আছে এরকম নয় পাকিস্তান থেকে ফ্লাইটে করে এসেছে, মেরেছে, আবার ফ্লাইটে চলে গেছে বাইরে। তারা তো ওই রাস্তা দিয়েই এসেছে, লোকে দেখেছে। তারপরেও কেন তারা অ্যাডমিনিস্ট্রেশনকে জানায়নি যে আমরা এরকম লোক দেখেছি? অর্থাৎ লোকাল কিছু লোকের সাহায্য এখনো রয়েছে। এই লোকগুলোকে আবার সেখানে আদিলের মতো লোকের তো মৃত্যুও হয়েছে, বাঁচাতে গিয়ে তার মৃত্যু। ওই সব মশা কিন্তু কামড়ায় না, কিন্তু তা বলে কি আপনি মশারি টানানো ভুলে যান? ওই একটা হুলহীন মশাকে তুলে এনে দেখাবেন, দেখো এই মশাটা কিন্তু কামড়াচ্ছে না, তার মানে সব মশা ভালো। এটা বলার তো কোনো মানে নেই, তার তো মশারি টানানো হয়। এটা তো ভয়াবহ একটা তাহলে ওয়াশ আউট প্রক্রিয়ার মধ্যে। কোনো ওয়াশ আউটের প্রক্রিয়া নয়, পরিবর্তন হয়েছে, মানুষকে উস্কানো হচ্ছে। আমি বারবার বলছি, কিছু লোক এই যে যারা, যেটা উনি বললেন, প্রফেসর সাহেব বললেন এখন পাকিস্তানকে নিয়ে, যে ওখানে হায়ার ক্লাস আর লোয়ার, এর মধ্যে একটা বিরাট ডিফারেন্স, এবং তারা সাধারণ মানুষের কথা বোঝেও না, সাধারণ মানুষের কথা বলেও না। এখনো আজকে পৃথিবী এত এগিয়ে আছে, সোজা কথায় বলতে গেলে কৃতদাস প্রথা ওখানে রয়েছে, সেই কৃতদাস প্রথাকে ইউজ করছে তারা। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের সাথে লড়াই, ফলে যে আমি রিসেন্ট কাশ্মীরে ঘুরে এলাম, সাধারণ লোকের সাথে কথা বলেছি, তারা বলছে একটা বড় স্বপ্ন দেখিয়েছি, সেই স্বপ্নটা কিন্তু আস্তে আস্তে ভাঙছে। মানুষের কাছে কিন্তু উপায় দেখছে তারা, যে এটার উগ্রপন্থায় না গিয়েও করতে পারবো। আর একটা বিষয় যেখানে আমার এখানে বলা উচিত, যে ইন্ডিস ভ্যালি ট্রিটি নিয়ে সব কথা হচ্ছে, পৃথিবীর ইতিহাসে দিস ইজ দ্য মিরাকেল ট্রিটি, তখন বলা হতো, উনি আরও ভালো বলতে পারবেন, দিস ইজ দ্য মিরাকেল ট্রিটি। জেনারেলি নদীর সংক্রান্ত কোনো চুক্তিতে যারা আপার রিভার কান্ট্রি থাকে তারা কিন্তু মাথা নোয়ায় না, লোয়ার রিভার কান্ট্রির মাথা রোয়ায়। একমাত্র পৃথিবীর এই মাত্র চুক্তিতে যেখানে আপার রিভার কান্ট্রি হওয়া সত্ত্বেও ইন্ডিয়া ওখানে মাথা ঝুঁকিয়েছে, এবং 60% জল পাকিস্তানকে দেবে। মানে বেসিক আমি কি বলতে চাইছি, আমি এই যুদ্ধের কথা বলতে চাইছি না, যে মানসিকতা গত 70 বছর ধরে ভারতবর্ষে তৈরি হয়েছে, সেই মানসিকতার পরিবর্তন যদি না করা হয়, তাহলে কিন্তু কোনো লড়াই আমরা জিতেও আমরা ধরে রাখতে পারবো না। তাই জন্য উড়ির স্ট্রাইক হওয়া, এয়ার স্ট্রাইকের পরেও, সার্জিক্যাল স্ট্রাইকের পরেও এরকম করার সাহস পাচ্ছে, কারণ ভারতবর্ষের মধ্যে এরকম লোক লুকিয়ে রয়েছে, সেই জায়গাটাকে আমাদের ধরে বের করতে হবে। খুব ইম্পর্টেন্ট। আজও আমার মনে পড়ছে বালাকোট এয়ার স্ট্রাইকের পরে এরকম বহু মানুষ, আমি তাদের আর নাম করে মানে বলতে চাই না, এরকম বহু মানুষ আছেন যারা বলেছিলেন পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনই করেনি ভারতীয় বিমান বাহিনী। আবার অনেক এটাও বলেছিলেন 2-4টে কাকবক মেরে এসে আর 2-4টে কলা গাছের ছবি দেখিয়ে প্রমাণ করতে চাইছে এটা জঙ্গিদের বিরুদ্ধে লড়াই। কিন্তু খুব অদ্ভুতভাবে এই 2 দিন আগে শুনছিলাম পাকিস্তানের একজন কর্তাই ব্যক্তি বা প্রাক্তন সেনা, তিনি বলছিলেন
যে ভারতকে এর আগে আমরা যে জবাব দিয়েছিলাম যখন আমাদের আকাশসীমা অতিক্রম করেছিল, তখন যেরকম জবাব দিয়েছিলাম এবারও সেরকম জবাব দেব। মানে সেখানে উনি এন্ডোর্স করলেন যে ভারত আকাশসীমা লঙ্ঘন করেছিল এবং বালাকোটে বোমা বর্ষণ করেছিল, সেখানে বহু মানুষের মানে জঙ্গিদের মৃত্যু হয়েছিল, এন্ডোর্স করলেন। কি উনি রিটালিয়েট করেছেন সেটা হচ্ছে অভিনন্দন বর্তমানকে নাকি ওনারা গ্রেপ্তার করে ফেলেছিলেন। মানে অদ্ভুত বালকিল্যতা আর কি। মানে আমার এগুলো দেখে দেখে মাঝে মধ্যে খুব হাসি পায়। অভিনন্দন বর্তমানকে 48 ঘন্টা আটকে রাখতে পারেনি। আজকেও তার ছবি নিয়ে দেখুন ইয়ের মানে হাই কমিশনে লন্ডনে, সে হাই কমিশনে দেখাচ্ছে অভিনন্দনের ছবি, মানে ওটাই ওদের জয়, ওটাই খুশি আর কি। যাই হোক, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পরে সেই ভয়াবহ ছবিটা পাওয়া যাবে কিনা জানি না, যেটা ঢাকার রেসকোর্সের মাঠে সেই ছবিটা। মানে বারবার করে হারতে চায় পাকিস্তান, বারবার করে। যে কবার এসছে ভারতের সঙ্গে সে কবার মুখের উপর থাপ্পড় মারা হয়েছে। আসবো ফিরে আলোচনায়। हम कभी भी अपने पड़ोसियों की कोई अपमान, कोई हानि नहीं करते, लेकिन ऐसा हम रहते हैं तो भी अगर कोई उतर आए बुराई पर, तो हमारा दूसरा इलाज क्या है? राजा का कर्तव्य है प्रजा की रक्षा करना, राजा अपना कर्तव्य करेगा। दोनों धर्म है। আজিজুলদা, ধর্ম রক্ষার লড়াই, রাজা রাজার ধর্ম পালন করবে। ছোট্ট বাইট আমি রেখেছি, ছোট্ট একটা শব্দ, রাজা রাজার ধর্ম। মানে আমি যদি একটু অন্যভাবে বলি, প্রধানমন্ত্রী হিসাবে মানুষ নির্বাচন করেছেন মোদিকে, উনি ওনার ধর্ম রক্ষা করবেন। সেটা কি ধর্ম? নিরীহ মানুষদেরকে, নিরীহ পর্যটক তাদেরকে গুলি করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি, কানে গুলি, গলায় ঘাড়ে গুলি করে, যে মানে যেমনভাবে পেরেছে, একটি দেহ রয়েছে পড়ে, তাকে আরও 4-5টা, এই যে প্রতিশোধের আগুন। এবং তার মধ্যে জড়িত কারা? ইসলামিক জঙ্গি সংগঠন টিআরএফ। বারবার করে এই ঘটনা কেন ঘটছে, আর কতদিন একে টলারেন্স দেওয়া যায়? আপনার কি মনে হয়? এই মুহূর্তে গোটা দেশ ঐক্যবদ্ধ, সেটা 140 কোটি। কিন্তু একটু আগে মনিদার কথা শুনছিলাম, সেই 140 কোটি বোধহয় উনি হয়তো মানবেন না। এটাই দুঃখ। আসলে লড়াইটা কোন জায়গা থেকে শুরু হবে সেই ব্যাপারে আমরা দ্বিধাগ্রস্ত। অর্থাৎ ভেতর থেকে লড়াইটা শুরু হবে, নাকি আমার যে শত্রু, দানবীয় শত্রু পাকিস্তানের বিরুদ্ধে আমরা ডাইরেক্ট অ্যাকশন করব। অর্থাৎ ধর্মীয় পরিচয়ে একটা দেশের সঙ্গে আমাদের দেশের সহনাগরিককে মিলিয়ে দেওয়ার এই যে প্রচেষ্টা, এটা তো পাকিস্তান চাইছে। এই পাকিস্তানের চাওয়াকে আমরা আমাদের দেশের একদল রাজনৈতিক গোষ্ঠীর নেতা সমর্থক তারা ওই ফাঁদে পা দিয়ে আমাদের দেশের যে ঐক্য যেটা হওয়া উচিত এবং এই মুহূর্তে সেই বার্তায় দিচ্ছে, সেটা কিন্তু আমরা পা দিয়ে আমাদের সেই ঐক্যকে নষ্ট করার বার্তা দিচ্ছি। এটা পাকিস্তান উপকৃত হবে, লাভবান হবে, যেমনভাবে হচ্ছে। এটা তো ঘটনা যে কাশ্মীরি একদল বিভ্রান্ত যুবক, তারা বিভ্রান্ত হয়ে পাকিস্তানের হয়ে জঙ্গি সেজে ভারতবর্ষের অখণ্ডতায়, ভারতবর্ষের যে সংহতি ঐক্য তাতে বাধা দিচ্ছে। এ নিয়ে কোনো দ্বিধা নেই। কিন্তু সকল ভারতীয় মুসলিমকে যদি জঙ্গি বলে দেওয়া হয়, মানে যারা যেতে পারেনি তারাই, এই যে মনিদার যে আপত্তিকর কথা বললো, এটাই আমাদের সংহতির পক্ষে বড় বাধা। আমি বলবো, স্বাধীনতার পরপর ভারত পাকিস্তানের প্রথম যুদ্ধে অন্যতম নায়ক মহাবীর চক্র পেয়েছিলেন মোহাম্মদ উসমান। একটু পড়ে নেবেন না পড়লে। 1965 সালে আব্দুল হামিদ, তার কথা একটু পড়ে নেবেন। একের পর এক পাকিস্তানি ট্যাঙ্ককে ধ্বংস করে পাকিস্তানকে একদম নিজে আত্মাহুতি দিয়েছে। আপনার এই কথা বাস্তব। আমি বলছি না, আমি জাস্ট একটা লিঙ্ক করিয়ে দিই আপনাকে। এই যে এই লড়াইতে যে একমাত্র ভারতীয় সেনা জওয়ান এখনো পর্যন্ত নিহত হয়েছেন, সেও কিন্তু মুসলিম। এক্স্যাক্টলি, আমি সেই কথাটাই বলছি। আপনি কি চাইছেন মনিদা? এই দেশটা কেমন দেশ সেটা সংবিধানে বিবৃত রয়েছে, সংবিধানে বর্ণিত রয়েছে। এবং আপনি সোশ্যাল মিডিয়া বলুন, এদেশের যারা সংখ্যালঘু, যারা মুসলিম বলুন, তাদের পরিভাষা তারা কি চাইছে দেখুন। এই ঘটনাকে কেউ সমর্থন করেনি এবং কাঁধে কাঁধ মিলিয়ে ভারতবর্ষের 140 কোটি মানুষ বার্তা দিচ্ছে, পাকিস্তান যে নারকীয় ঘৃণ্য অপরাধ করেছে সেই অপরাধের শাস্তির জন্য যেটা দরকার দেশের প্রধানমন্ত্রী এবং কেন্দ্র সরকার সেটা করুক। কিন্তু আজিজুল, আপনি তো এটা মানবেন যে ভারত পাকিস্তানের ক্রিকেট যুদ্ধে 22 গজের মহারণে পাকিস্তান জিতলে এই দেশে পাকিস্তানের পতাকা ওড়ে। এক
তার মানে তাদের পাকিস্তান প্রেম, তারা যে কোনো সময় জঙ্গি কাজের মধ্যে যুক্ত হতে পারে। দ্বিতীয়ত, এখানে দাঁড়িয়ে হিন্দুস্তান মুর্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ স্লোগান ওঠে, এগুলোকে আপনি কি করে অস্বীকার সে তো করবেন? আমাদের রাজ্যের বিরোধী দলনেতাও তো হিন্দুস্তান মুর্দাবাদ বলে কি বলবেন আপনি? না, কি বলবেন সেগুলো এটা? মিস ইন্টারপ্রেট করে। না, না, আমি বলি, আমি প্রথমেই স্বীকার করলাম এটা ভুলক্রমে যে আমাদের দেশের একদল মানুষকে বিভ্রান্ত করছে, ওরা তো লেগে আছে আমাদের ঐক্যটাকে ভাঙার জন্য। এটা ওই জন্মের পর থেকে পাকিস্তান চেষ্টা করে যাচ্ছে। সেই চেষ্টাতে 25 কোটি মানুষের কত শতাংশ পা দিয়েছে বলুন তো, বলা সম্ভব হবে? যাদের কাছে ইন্টেল আছে, রাষ্ট্র এই বিজেপি সরকার, তাদের কাছে ইন্টেল আছে কত শতাংশ ভারতীয় মুসলিমের এই ভারত বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত আছে? সেই ইন্টেল তো থাকা সম্ভব। সেটা যদি থাকা সম্ভব হয়, তাহলে তাদের বেছে বেছে ভারত বিরোধী বিভিন্ন চক্রান্তে যারা নাম লেখাচ্ছে, তাদেরকে এখনো পর্যন্ত নিকেশ করা কেন সম্ভব হলো না? একদমই। তার উত্তর মনিদা দিক। মনিদা আঙুল তুলেছেন। মনিদা, দেখুন, আমি একটা এক্সাম্পল দিই। 1982 সাল, বেশি দিন আগেকার কথা নয়, 17 সেপ্টেম্বর উত্তরপ্রদেশে গোরখপুরে রিয়াদ ইউনিভার্সিটির আর প্রফেসর ডক্টর আহমেদ টোটন বক্তৃতা দিচ্ছেন, বলছেন এই দেশের মুসলিমরা কমিউনিস্ট এবং সেকুলার পার্টিদের সাহায্য করুন, তারা আপনাদের সব ধর্মে সাহায্য করে, তারা ভোটের জন্য যা ইচ্ছা তাই করবে। আমি একদম ডেট, টাইম, তারিখ সব বলে দিই। ওইখানে যারা বসেছিল, সম্ভব কি তাদের ধরে ধরে গুলি করা? আমি কি বলেছি? মানসিকতার পরিবর্তন দরকার। 50 জন পাথর ছুটছে কাশ্মীরে, 500 জন দেখছে, কেন ওই 500 জন গিয়ে পুলিশে রিপোর্ট করছে না? একদম আমার কথা এটাই। আমি বললাম যে হুলালা মশা আজিজুলদার গায়ে কেন লাগছে? আমি কি বলছি? সবাই খারাপ নয়, কিন্তু এই মানসিকতা কেন পরিবর্তন হচ্ছে না যে একজন মুসলিম যখন পাথর ছুটছে, সেই মুসলিমের এগেনস্টে আমি মুসলিম তো কি হয়েছে, আমি গিয়ে রিপোর্টটা করি? দ্যাটস মিন ইনডিরেক্টলি আই সাপোর্ট, আপনার মানসিক দ্যাটস মিন ইনডিরেক্টলি আই সাপোর্ট ইট। না, তো আমার বিষয় এটা আজিজুলদা, আপনার সময় আমি বলিনি। বিষয় হচ্ছে যে আমার বিষয়কে রং ইন্টারপ্রিটেশন করা হচ্ছে। আমি বলছি না যে সবাই উগ্রপন্থী, কিন্তু যারা ওই যে কাশ্মীরি যে ওই লোকগুলো এসেছিল, 4-3 জন এসেছে, তারা তো উড়ে আসেনি যে একদম ওই কি আগে একটা সিনেমা হতো সেই উড়ে এসে বসে গেল, সেরকম তো আসেনি। মাঝ রাস্তা দিয়ে এসেছে, তাকে হাজার মুসলিম ওখানে কাশ্মীরি মুসলিম দেখে তারা কেন অ্যাডমিন করে? এলো কি করে? আরে এলো কেলে গুলো আগেও তো এসেছে। এই যে দোষ, এই আসল জায়গায় ধরা দিয়েছে। এবার আমাকে বলতে দিন, এরা টাকাটাকে ডাইভার্ট করছে না। আমি বলি এরা এলো কি করে? এটা তো দোষ। আমি অস্বীকার করছি না, আমার ব্যর্থতা না, কেন এলো? সরকারের ব্যর্থতা, আইবির ব্যর্থতা, যারা রয়ের ব্যর্থতা, সবার ব্যর্থতা। কিন্তু তা সত্ত্বেও যখন ব্যর্থতা হলো না, সেটা আগে বলুন। যখন হাজার সত্ত্বেও না, সেটা আগে বলুন। তারা কেন রিপোর্ট করলো না? 21 ঘন্টা লাগে পাকিস্তান বর্ডার থেকে পহেলগাঁওতে আসতে, 21 ঘন্টা লাগে। আমার বিষয় এটাই, কেন এলো কি করে? আজকে আজিজুলদার মতো শিক্ষিত মুসলমানরা কটা প্রতিবাদ করেছে উগ্রপন্থীদের জন্য বলুন? আপনি জানেন, রাস্তায় নামে আপনার কোনো ধারণা নেই। অন্য সময় তো ভেঙে চুরে দিচ্ছে। লোক দেখানো এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমি এই যে মানসিকতার পরিবর্তন হয়েছে বলা হচ্ছে, আমি তাপসবাবুর কাছে যাব। মানে যেটা মনিদারা দাবি করছেন যে এখন মানসিকতার বদল হয়েছে অনেক, অর্থাৎ একটা ঢিল ছুড়লে পাটকেল খেতে হবে, এটা শত্রুরা জানে। এই জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ, এবং এখানে দাঁড়িয়ে পাকিস্তান আদতেও কি সমঝে চলছে? মানে দেখুন, অবস্থার পরিবর্তন হয়েছে বলতে এই ঢিল ছোড়া ইস্যু বা বর্তমান সরকারের পরিবর্তন তো আজ হয়নি, আজ থেকে 9 বছর, 9.5-10 বছর আগে হয়েছে। কিন্তু তারপরেও পুলওয়ামার কাণ্ডের পরে, বারাকোটের মতো এয়ার স্ট্রাইক হওয়ার পরেও যারা মাথা তুলে দাঁড়িয়ে ভারতের মাটিতে ঢুকে 14 কিলোমিটার ভেতরে এসে গুলিতে 26 জনকে ঝাঁঝরা করতে পারে, এই 26 জনকে ঝাঁঝরা করতে পারে, এই ছবিটা কি প্রমাণ করছে যে আদতেও পরিস্থিতির বদল ঘটেছে? সাহস পাচ্ছে না, ভয় পাচ্ছে জঙ্গিরা? এই প্রসঙ্গে আমি দুটো কথা বলবো। প্রথম হচ্ছে, যেটা প্রথমেই কথা হচ্ছিল যে এই যে ভারতবর্ষের মধ্যেই যে ভারত বিরোধী একটা সুপ্ত শক্তি একদম যে আছে, আজকে খবরে আছে মুম্বাই পুলিশ বলেছে 107 জন পাকিস্তানি নাগরিক যারা ভিসা নিয়ে ভারতবর্ষে এসেছিল তারা মিসিং। কোথায় গেল তারা? কোথায় গেল? কেউ তাদের লুকিয়ে রেখেছে, তারা কারুর বাড়িতে গেছে,
এরা ভ্যানিশ হয়ে যেতে তো পারে না। দ্যাট মিনস সামবডি ইজ হেল্পিং দিজ 107 পিপল ইন বোম্বাই। এই জিনিসটা যদি গোটা ভারতবর্ষে হয়, ভারতবর্ষে যত লোক পাকিস্তানি ভিসা নিয়ে এসেছে তত লোক কি ফেরত যাচ্ছে, সেই হিসেবটা আমাদের ভালো করে নিতে হবে। আমাদের জানতে হবে কতজন লোক মিসিং এবং তাদের খুঁজে বার করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, এই যে কথা হচ্ছিল যে ইনফিল্ট্রেশন, 1 জন 2 জন 4 জন, যারা বলে যে ইনফিল্ট্রেশন হচ্ছে, লোক ঢুকে আসছে, তাদের আমি একটাই জিনিস বলবো, তাদের এলওসি সম্বন্ধে আইডিয়া কতটা আছে আমার যথেষ্ট সন্দেহ আছে। ভারত পাকিস্তান এলওসি জম্মু কাশ্মীরে মানে হচ্ছে পাহাড় পর্বত বন জঙ্গল বরফ। আমি তাদের যারা এখানে বসে বসে এলওসিতে লোক ঢুকলো কি করে, বর্ডার পার হয়ে লোক ঢুকলো কি করে, এইসব কথা যারা বলেন তাদের আমি একটাই অনুরোধ করব যে আপনারা গিয়ে এলওসি ধরে 5 কিলোমিটার হেঁটে আসুন। All along LOC, তাহলে বুঝতে পারবেন ট্রেনটা কি একটা এবং ভয়াবহ এই দিক আছে। ট্রেন এখান থেকে ইনফিল্ট্রেশন সম্ভব কি সম্ভব নয়। আপনি এই বক্তব্যের মধ্যে দিয়ে বললেন যে ভারত কিন্তু এখনো অনেকাংশে অরক্ষিত। আপনি জিওগ্রাফিক্যাল ডেমোগ্রাফিক্যাল লোকেশন বলছেন ঠিক, আমিও আপনার বাস্তবতা বুঝতে পারছি, কিন্তু এই বক্তব্যে প্রমাণ হয় যে ভারত একটা অংশে এখনো অরক্ষিত। আমরা তো যখন এই বাংলাদেশের গন্ডগোল দেখাচ্ছিলাম, তখন দেখাচ্ছিলাম এক বাড়িতে রান্না হচ্ছে, লোক আরেক বাড়িতে বসে খাচ্ছে, কিন্তু ব্যাপার হচ্ছে এটাও তো প্রমাণ করে যে ভারত অরক্ষিত। আপনি রিয়েল ফিল্ড বলছেন, কিন্তু সেই রিয়েলিস্টিক জায়গা থেকেই তো অরক্ষিত। কারণ এই যে আমরা যখন দেখছিলাম যে কার্গিলে পাহাড়ের চটির উপরে বসে সন্ত্রাসীরা, পাকিস্তানি জঙ্গিরা চলে এসছে, তার মানে তারা ভারতে ঢুকতে পারে ইজিলি। এরপরে সেনাবাহিনীর কাছে ইনফরমেশন আসলে তাকে রিটালিয়েট করতে হয়, অনেক বেশি ক্যাজুয়ালিটিস হয়, প্রাণ যায়, রক্ত ঝরে, সেনাবাহিনীর ওপর থেকে যায় বিষয়টা। এবার নয়, টার্গেট পয়েন্টে হচ্ছে পর্যটকরা। আরে বাস্তব প্রশ্নই বিরতিতে আমরা আলোচনা করছিলাম যে যারা 4 জন অ্যাটাক করলো, এখনো পর্যন্ত তাদের কাউকেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করা হয়নি বা তাদের মৃত্যু হয়নি, এখনো পর্যন্ত আমাদের কাছে ইনপুট নেই। দেবাশিস দা, তাহলে এরা গেল কোথায়? এই যে প্রসঙ্গটা উঠছে যে লোকাল পিপলের সাপোর্ট, এবং একতা কাপুর বলে একজনের একটা ভিডিও আমি দেখছিলাম, একজন লোকাল ঘোড়া চালকের বিষয়ে কথা বলছিল, 35টা বন্দুক রেখে দিয়েছে, এই সেই ইত্যাদি, তার ধর্ম জিজ্ঞেস করা, একতা তিওয়ারি। তো এই জায়গাটা প্রমাণ করছে যে কোথাও না কোথাও লোকাল পিপল ইনভলভ রয়েছে। আপনি একে ইভ্যাকুয়েট করবেন কি করে? এই বিপদ থেকে আমরা বেরোবো কি করে? লোকাল পিপুলের ইনভলভমেন্ট ছাড়া, তাদের প্রশ্রয় বা আশ্রয় ছাড়া কিন্তু এগুলো সম্ভব নয়। এবং এখানে আমাদের গোয়েন্দা দপ্তরের কোথাও একটা ফেলিউর হয়েছে। কারণ দেখুন, যখন কোনো ঘটনা ঘটে আমরা তৎপর হই, তখন আমাদের নিরাপত্তা বাড়াই। আজকে আদিল আহমেদের বাড়িতে আইডি ব্লাস্ট করা হচ্ছে, এতদিন তো বাড়িতে ছিল, অবশ্যই কেন কোনো ইনিশিয়েটিভ নেই? এবং দীর্ঘদিন যেহেতু পরে হলো এই ঘটনা, তার রিল্যাক্টেন্ট ছিল, মনে হয়েছিল কাশ্মীর শান্ত হয়ে গেছে। আসলে না, যে আন্ডার কারেন্ট যে ওখানে রয়েছে এবং জঙ্গি মনোভাবাপন্ন বা প্রো পাকিস্তানি মনোভাবাপন্ন একটা বড় সংখ্যক মানুষ রয়েছে। প্রথম এই মানসিকতা শুরু হয় একটা বেকারত্ব থেকে, অনুন্নয়ন থেকে। পরবর্তীকালে যখন সামরিক বাহিনী একটু বেশি সাপ্রেসিভ অ্যাক্ট শুরু করে সাধারণ মানুষের ওপর, তারপরে ওই সুযোগটা নিয়ে পাকিস্তানপন্থী যারা মানে কি বলবো, মানে এজেন্ট, তারা ওদেরকে ব্রেন ওয়াশ করতে শুরু করলো যুবকদের, যে তোমরা এখানে থেকে কি পাচ্ছ, এই দেশে তো তোমাদের কিছু নেই। ফলে ওই জায়গাটা কোথাও একটা, এটা তো দীর্ঘ প্রক্রিয়া, মানে 80 দশক থেকে শুরু হয়ে এটা চলে এসছে। ফলত এখন যেটা করণীয় সেটা হচ্ছে যে সীমানায় অনেক অংশেই কিন্তু ডিমার্কেশন লাইনও নেই, কাঁটাতারও নেই। ফলে ইজিলি আমরা যতই বলি সামরিক অভিযান এক বাস্তব বললেন তাপসবাবু, ফলে ওখান থেকে ইজিলি ইনফিল্ট্রেশন ঘটতে পারে। এবং ঘটার পরে লোকাল মানুষজন তাদেরকে আশ্রয় দেয়, যারা মনে পাকিস্তান মনোভাবাপন্ন মানুষজন তো অবশ্যই আছে, তাদেরকে আইডেন্টিফাই করা খুব মুশকিল, কিন্তু আইডেন্টিফাই করতে হবে। দ্বিতীয়ত যেটা হচ্ছে, আপনি একটু আগে বিরতির আগে জিজ্ঞেস করছিলেন যে পাকিস্তানে এই জঙ্গি তৎপরতা কেন পাকিস্তান দুভাবে আমাদের আক্রমণ করে, একটা থ্রু মিলিটারি, একটা থ্রু মিলিটেন্সি। এই মিলিটেন্সি পাকিস্তানে কেন আতুরঘর কেন? 1960 এবং 70 দশকে পাকিস্তানের একটা বড় অংশ মিডিল ইস্টে যায় ইউথরা কাজের জন্য, ফিরে এসে তারা কি করে বিভিন্ন ছোট ছোট দোকান দেয় এবং মাদ্রাসা গড়ে তোলে, এবং মানে আরাবিয়ান কান্ট্রির সাথে একটা যোগসাজশে তাদের একটা ফান্ড আসে। ফলে আমাদের যত সায়েন্টিফিক মাদ্রাসা ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়াতে আধুনিক শিক্ষা দেওয়া হয়, খুব প্রশংসিত এটা। কিন্তু মানে বঙ্গের বাইরে এবং ভারতবর্ষের বাইরে যেগুলো রয়েছে, যে পাকিস্তানে, সেখানে কিন্তু
সায়েন্টিফিক এডুকেশন দেওয়া হয় না, মানে এবং সবটাই সেখানে খারিজি আইএসআই ওদেরকে পোষে, সামরিক বাহিনী পোষে, পাকিস্তান অভ্যন্তরে কিছু গণ্ডগোল ঘটায়, আফগানিস্তানের দিকে ঘটায়, এবং তারা সাপ্লাই দেয় বিভিন্ন দেশে, এবং ইন্ডিয়াতে তো রয়েছে। এবং কেন হয়েছে এটা পাকিস্তান একটু আগে বললাম ইকোনমিক যে ক্রাইসিস তার জন্য হয়েছে। ফলে আমরা যদি পাকিস্তানের আরবান এরিয়াতে দেখি তাহলে কিন্তু এই চিত্রটা নয়। ফলে পাকিস্তানের রুরাল অংশের একটা বড় অংশে কিন্তু এটা তো মদতপুষ্ট, সরকারের মদতপুষ্ট, এবং তাদের জন্য একটা ফান্ডও থাকে আনঅফিসিয়ালি। এবং পাকিস্তানের যে তিনটে শক্তি, সামরিক বাহিনী, আইএসআই এবং মানে যারা রিলিজিয়াস মাস্টার যারা, তাদের দ্বারা সাপোর্টেড হয় এই অংশটি। এবং পাকিস্তানের সাধারণ জনগণ যারা বুদ্ধিজীবী, ব্রেন ওয়াশ করা একদম, তারা কিন্তু এর বিরোধিতা করে, কিন্তু তাদের কথা কিন্তু কেউ শোনে না। কারণ ওই মেকানিজমটা যখন বন্ধ হয়ে যাবে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আর প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে মিলিটারি এলিটরা প্রতি বছর যেই টাকা ইনকাম করে এই অস্ত্র কেনার নামে, সেটা বন্ধ হয়ে যাবে। ফলে এই মিলিটারি এলিটরা কখনো চায় না নাশকতামূলক কর্মকাণ্ড বন্ধ হয়, কিন্তু সাধারণ মানুষ চায়। একদম দেবাশিসদার এই কথারই যোগসূত্র ধরে আমাদের স্টাডি বলছে, এই যে পিওকের কথা মনিদা একটু আগে আলোচনা হচ্ছিল, এই পিওকেতে যে সমস্ত লঞ্চ প্যাডগুলো রয়েছে বা জঙ্গি ট্রেনিং ক্যাম্প, সেগুলো চালান হচ্ছে পাকিস্তানের অবসরপ্রাপ্ত সেনাকর্তারা বেশিরভাগ ক্ষেত্রে, যেটা দেখতে পাওয়া গিয়েছে। ভয়াবহ ইঙ্গিত তাহলে, মানে একদম রীতিমতো সেনাবাহিনীর কর্তারা জঙ্গি তৈরি করছেন বসে একটা দেশে। দেখুন, বিষয় এখানে যেটা উঠে উঠছিল বৈশানর নিয়ে, যেটা তথ্য জানি না আজিজুলদার না জেনে বলছে না জেনেও না বলছে না। বৈশানরের ওই অঞ্চলটা জেনারেলি অমরনাথ যাত্রা ও বৈশানর ওই সময় খুলে দেওয়া হয়। এইবার কি হয়েছে, মিলিটারি বা আর্মিকে ইন্টেলিজেন্সকে না জানিয়ে দুদিন আগে খুলে দিয়েছে, লোকাল লোকেরা খুলে দিয়েছে। ফলে ওই ইনফরমেশনটা দেওয়া পাসই করেনি এরা, যার ফলে এই ঘটনাটা ঘটেছে। দেবাশিস দা মানে নন্দী সাহেব যেটা বললেন যে বেকারত্বকে নিয়ে, বেকারত্ব তো এই দমদম, যাদবপুর সব তো কলোনি ছিল। আমার বাবা কাকারা দীর্ঘদিন খালের পাড়ে থেকেছে, বাংলাদেশ ছেড়ে এসেছে, কই একটাও তো টেররিস্ট তৈরি হয়নি। মূল বিষয়টা আমরা যাচ্ছি না, আমরা শুধু ওপরে 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 কথা বলছি। তার মানে ধর্মকে ইউটিলাইজেশন হচ্ছে, ইউটিলাইজ করে টেররিস্ট তৈরি করছে। আর এই কথাটা আমরা বলতে কেন বাধা পাচ্ছি? সত্যি কথাটা বলি না কেন? কোটি কোটি হিন্দু বাঙালি বলবো না, হিন্দু বাঙাল দীর্ঘদিন রেল লাইনের ধারে কলোনি বানিয়ে দেখেছে। লাস্টলি কথা বলছি সুরক্ষা নিয়ে। 10ই আগস্ট 2024 এক্স হোম মিনিস্টার সুশীল সিন্ধে গিয়ে বলেছেন, আমার সময়ে আমি যখন ডাল লেকে ঘুরতে এসেছিলাম একটা আনপার্লিয়ামেন্টারি শব্দ বলেছিল, কিন্তু এখন পরিবেশ একদম পরিবর্তন হয়েছে। এই যে পরিবর্তন হয়েছে এটাই অনেকে সহ্য করতে পারে। একদম স্পেসিফিক আজিজুলদার কাছে প্রশ্ন, হিন্দু জঙ্গি সংগঠন তো তৈরি হচ্ছে না? হিন্দু যারা গরিব মানুষ তারা গরিবই রয়েছেন, ঠেলা চালাচ্ছেন, রিক্সা চালাচ্ছেন, হোয়াট এভার দে আর ডুইং, যাক, মুসলিমরা কেন তাহলে জঙ্গি তৈরি হচ্ছে? দুদিন আগে মালেগাঁও বিস্ফোরণের কথা শুনেছেন? বিজেপির নির্বাচিত সাংসদ এখন নন, সাধ্বী প্রজ্ঞা, তার মৃত্যুদণ্ডের করেছে এনআইএ, ঠিক আছে? উত্তর পূর্বে যত নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম থেকে শুরু করে উত্তর আসাম কতগুলো জঙ্গি সংগঠন আছে, তার একজনও মুসলিম। সমস্যাটা বুঝতে হবে। অর্থনীতির জায়গায় যদি আসুন তাহলে উত্তর না আবার ধর্মের জায়গায় যদি আসুন, আপনি বলবেন যে বাংলার উদ্বাস না বাংলার উদ্বাস কেন জঙ্গি না বাংলার উদ্বাস, এর অদ্ভুত ব্যাপার। আরে ওটা নিয়ে আলাদা আলোচনা হবে। কম্পারেটিভ অ্যানালাইসিস করলে আপনি বাংলার উদ্বাস কেন হিন্দু কাশ্মীরে কেন জঙ্গি হচ্ছে, সারা পৃথিবীর সিনারিও দেখতে গেলে না আজিজুল, এটা আমি মানতে নারাজ। সারা পৃথিবীর সিনারিও যদি আমি দেখতে যাই, দেবাশিস দাকে জিজ্ঞেস করুন, আমার কথা ছেড়ে দিন, খালিস্তানি জঙ্গি নন্দী স্যার বলুন যে এই যে জঙ্গি কিন্তু অবশ্যই আপনি যেটা বললেন আজিজুল দা, অবশ্যই এগুলো আছে, কিন্তু সংখ্যার বিচারে কিন্তু ইসলামী জঙ্গি অনেক বেশি, মানে অনেক অস্বীকার করা যায় না। ইন্টারন্যাশনালি আমাদের এখানে মশাকে তুলে আনবে দিয়ে বলবে মশা প্রজাতি কামড়ায় না, ভুলবেন মশাকে তুলে আনবে। কাশ্মীরকে বাদ দিন, কাশ্মীর বাদে যে ভারতবর্ষ, আপনি 5 বছর আগেও আপনি ইসলামিক টেরোরিস্ট কোন গ্রুপ আপনি দেখতে পাবেন না। এখন দক্ষিণ ভারতে কিছু হয়েছে, আমি স্বীকার করে নিচ্ছি, কিন্তু 5 থেকে 10 বছর আগে গোটা ভারত, কাশ্মীরকে বাদ দিন, গোটা ভারতবর্ষে মুসলিমদের মধ্যে এই রকমের কোনো জঙ্গি সংগঠন ছিল না। আমি অত্যন্ত দ্বিধাহীন ভাবে বলছি, এই কথাটা বুঝতে পারবে কেন হচ্ছে। এর তার বড় এক্সাম্পল জাকির নাইক। আরে শুনুন, তার বড় এক্সাম্পল জাকির নাইক পালিয়ে গেল দেশ থেকে, জাকির ফেস করতে পারলো না। রাজনৈতিক আজকে আর হাতে সময় নেই, পরিবর্তনটা বুঝতে হবে। আজকে আর হাতে সময় নেই, হয়তো একদমই আমাদের এই বাংলাতেও সত্যি কি কোনো ইসলামিক জঙ্গি সংগঠন আছে? যদি প্রশ্ন করি, আপনি বাংলাদেশের 4-5টা জঙ্গি সংগঠন আনসারুল্লাহ, বাংলা টাংলা সহ বলবেন, তারা এখানে অ্যাক্টিভ, এখানে হয়তো স্লিপার সেল তৈরি হয়েছে,
কিন্তু যে মানুষটা এসে জাফরাবাদে বাবা ছেলেকে খুন করলো তাকে আমি কি বলবো, এরাও তো একটা জঙ্গি সংগঠন যারা সরকারি সম্পত্তি, দোকানপাট, লুটপাট ভেঙে চুরে তছনছ করে দিল। ইন্ডিভিজুয়ালি কোনো সংগঠন ফর্ম করছে না, কিন্তু তাদের কার্যকলাপ জঙ্গি কার্যকলাপ নয়? আপনি প্রশ্ন করবেন না? যারা মানুষকে মানে কুপিয়ে খুন করছে দিনের বেলায়, বাড়ির মধ্যে ঢুকে বাড়িটাকে বন্ধ করে দিয়ে বোম মারতে মারতে বেরিয়ে যাচ্ছে, আগুন জ্বালিয়ে দিচ্ছে সরকারি বাসে, এই রাজ্য সরকারের বাসে আগুন জ্বলছে, সম্পত্তি ভাঙছে, রেলের সম্পত্তি নষ্ট করছে, লাইন উপড়ে ফেলছে, এরা জঙ্গি নয়? এই প্রশ্ন রেখে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করলাম। অবশ্যই পরবর্তী অনুষ্ঠানের জন্য আমরা নজর রাখবো ক্যালকাটা নিউজ। আমি সবাইকে ধন্যবাদ জানাবো তার যারা গুরুত্বপূর্ণ সময় দিয়ে, দেবাশিস দা, মনিদা, আজিজুল দা এবং সঙ্গে তাপসবাবু, সবাইকে ধন্যবাদ জানি।